রুদ্র আপন মনে গাড়ি চালাচ্ছে। পিওয়ার পাশে বসে আর চোখে বরাবর রুদ্রকে দেখে যাচ্ছে। এই রুদ্রকে সে চেনে না। রুদ্র তো তার সাথে কখনো ভালো করে কথাই বলেনি। দুটো কথা বললে দুটোই ধমক দিয়ে বলেছে। কিন্তু রুদ্র আজ কি হয়েছে কে জানে। পিউ এসব যখন ভাবছিল ঠিক তখনই রুদ্র গাড়ি ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে থেকেই বলল, তোর এতই যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তো বল, আমি গাড়ি না চালিয়ে তোর সামনে বসে থাকি, তুই দেখ। রুদ্রের এহেন কথায় পিউ লজ্জা পেয়ে সাথে বিব্রত বোধও করল। মানুষটাকে আজকে একটু বেশি অচেনা লাগছে পিউয়ের কাছে। এই যে তাকে কলেজ থেকে নিয়ে এলো, সে এতবার না বলা সত্ত্বেও নিয়ে এলো, পিউকে এতটা সময় দিল। পিয়ের ভাবনার মাঝেই রুদ্র গাড়ি ব্রেক কষল। পিউ ভরকে গিয়ে সামনে পড়তে নিলেই এক হাত দিয়ে রুদ্র তাকে ধরে ফেলল। পিউ ভয়ে চোখ মুখ খিচকে বসেছিল। রুদ্র এখন একটু ধমক দিয়ে বলল, মন কই থাকে তোর? সিট বেল্ট লাগিয়ে তো তার বাঁচার উপায় নেই দেখছি। পিউ ধমমত খেয়ে গেল। কি বলবে সে? এটা যে আজ তার এত ভালো ব্যবহার হজম হচ্ছে না। পিউকে বসে থাকতে দেখে রূপ পিউয়ের দিকে তাকালো। হঠাৎ রুদ্রকে তার দিকে তাকাতে দেখে পিউ চোখ নামিয়ে নিল। রুদ্র নিজের মুখটা পিউয়ের কানের কাছে এগিয়ে এনে ফিসফিস করে বলল, তুই যদি আমাকে হিরো ভেবে ক্রাশ খাস তাহলে ভুল করলি। আমি হিরো নয়, ভিলেন। আমি ভিলেন যে ভালোবাসলে ছেড়ে দিতে নয়, ছিনিয়ে নিতে পারে। পিউ বোকা চাহনিতে রুদ্রের দিকে তাকালো। পিউ কিছু বুঝলো না। এখানে ক্রাশ খাওয়ার কথা আছে কোথায় থেকে? পিউ তো এত কিছু ভাবেনি। পিউ কিছু বলতে যাবে তার আগেই রুদ্র গাড়ি নেমে গেল। পিউ পোকার মতো এখনো গাড়ির ভিতরেই বসে আছে। যখন বোধ হলো তখন গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল। পিউ বাড়ির ভিতরে আসতেই দেখতে পেল তার চাচিরা রুদ্রের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর কত কি করছে! পিউ মনে মনে বলল, একটা দামড়া ছেলেকে দেখতো কত আদর করছে। মনে হচ্ছে যে 5 বছরের বাচ্চা, অথচ বয়স 30-এর গোড়ায়। পিউ বকতে বকতে উপরে নিজের ঘরে চলে গেল। রুদ্র পিউয়ের যাওয়া দেখে মনে মনে হাসলো। রুদ্রকে এদিকে তার মামিরা একে অপরে এক প্রশ্ন করে যাচ্ছে। সে তো দুবারই গিয়েছিল কাজের জন্য, কবে ফিরলো, কিসের জন্য ফিরলো, আরো কত কি প্রশ্ন। রুদ্র সবার উদ্দেশ্যে উপেক্ষা করে বলল, মিম মামি, আমাকে বাড়ি যেতে হবে, তাই এখন সব কথা বাদ দাও, পরে বলবো। মালিনী বেগম রুদ্রকে ঠেলে ধরে বলল, তোর কোথাও যাওয়া হচ্ছে না? কাল বাদে পরশু নীলের এঙ্গেজমেন্ট, আর তুই চলে যাবি এখন? যা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। রুদ্র ফোঁস করে শ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। রুদ্রের এমন আত্মসম্মান দেখে পিউ ফিক ফিক করে হেসে ফেলল। হঠাৎ হাসির শব্দ শুনে রুদ্র ঘাড় উঁচিয়ে সিঁড়ির দিকে তাকালো। পিউকে তার দিকে তাকিয়ে হাসতে দেখে চোখ গরম করে তাকালো। পিউ অমনি ঠোঁট বিস্তৃত করে আরো হেসে উঠল। অর্থাৎ সে রুদ্রকে ভয় পাচ্ছে না। রুদ্র পেয়ের এমন হাসি দেখে ঠোঁট বেঁকিয়ে হাসলো। পিউ হাসতে হাসতে নিজের রুমে এলো। পিউ রুমে এসে রুম নক করে দিয়ে পিছনে তাকাতেই দেখলো আলিয়া তার বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। পিউ তাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ তার ঘরে আলেয়া আগমন ঠিক হজম করতে পারছে না, তাই নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, আপু, হঠাৎ তুমি আমার রুমে? কোনো দরকার ছিল? বলতে পারতে, আমি তোমার রুমে চলে যেতাম। আলেয়া পিউকে আগাগোড়া পরখ করে বলল, কেন রে, আমার কি তোর রুমে আসা বারণ? পিউ
দুপাশে মাথা নাড়িয়ে না বলতেই আলেয়া বেগম বলল, আজকাল তুই একটু বেশি খুশি থাকছিস, কি ব্যাপার বলতো? পিউ কিছু বুঝলো না, না বোঝার দারুণ কপাল ভাঁজ করে বলল, তুমি ঠিক কি বোঝাতে চাইছো বলবে? আলিয়া একটু কুটিল হেসে বলল, আজকাল তোকে সাগরের সাথে খুব দেখা যায়, আবার এখন রুদ্র ভাইয়ের সাথেও দেখলাম, খুব কাছাকাছি। নীল ও তোর পিছনে এত অযথা সময় খরচ করে কেন বলতো? নিজের রূপে জাদুতে বেশ বশ করছিস নাকি? এমন চরিত্রের জন্যই কি আবির তোকে ডিভোর্স দিল? হ্যাঁ, নিশ্চয় তোর চরিত্রের দোষ। বাকি কথা বলার আগেই আলিয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় পড়লো। হঠাৎ থাপ্পড়ে আলিয়া এক কদম পিছিয়ে যায়, বা গালের হাত রেখেই পিউকে পিউয়ের দিকে রাগী চোখে তাকালো। কিছু বলতেই নিবে তার আগেই পিউ আরেকবার চড় মেরে দিল আলিয়ার ডান গালে। রাগে তীর তীর করে কাঁপছে পিউ। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটু জোরে আলিয়ার উদ্দেশ্যে বলল, তোমার মতো নোংরা মানসিকতা মেয়ে যে আমার কাজিন হয় এটা ভাবলেই ঘৃণা গা রি রি করে উঠছে আমার। ছি, কত নীচ তোমার ভাবনা। আর শোনো, আমার মুখ খোলাবে না তুমি, নয়তো সাফওয়ান ভাই তোমার মুখ তো দূরে ঘৃণা তোমার ছায়াটুকু দেখবে না। আমার ডিভোর্স হয়ে গেছে বলে আমি স্বামীর ঘর ছাড়া বলে আমাকে দুর্বল ভেবে নিও না, ওইটা তোমার জন্য সবচেয়ে ক্ষতিকর হবে। সুন্দরী মেয়েদের দুর্বলতা দেখেছো, কিন্তু তাদের বিষ ছোবল দেখেনি। এমনভাবে মারবো তোমার নাম শুনলেও সবাই ভয়ে থপথপ করে কাঁপবে। তুমি যত ইচ্ছে করে বলতে পারো, আমি একটা তু শব্দও করব না, কিন্তু তুমি আমার চরিত্র নিয়ে কথা তুলবে তো তোমার জিভ কেটে রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্মানের দিকে আঙুল তুলতে তোমার লজ্জা করে না? নাকি লজ্জা নামক কোনো ফাংশন তোমার ভিতরেই নেই? একসাথে কতগুলো কথা বলে পিউ হাঁপাচ্ছে। আলিয়া হতবাক চোখে পিউকে দেখে যাচ্ছে। পিউ যে এতগুলো কথা বলতে পারবে তার ভাবনাতেও ছিল না। তবে আলিয়া বেশ ভয় পেয়েছে। যদি নীল সব জানতে পারে তাহলে হয়তো তাকে ঘৃণা করবে। নীলের মনে তার জন্য যে ভালোবাসা ছিল তা শেষ হয়ে যেতে এতটুকুও সময় লাগবে না। আলেয়া এই ভেবে শুকনো ঢোক গিলল। পিউকে আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। এদিকে আলিয়া বের হওয়া দেখে পিউ ধারাম করে ঘর ঘর আটকে দিল। আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকলো। এখন মাথা ঠান্ডা করার জন্য মাথার ঠান্ডা পানি ঢালা প্রয়োজন। পিউ মনে মনে বলল, আমার চোখের পানি আমার দুর্বলতা নয়, আমার শক্তি। এদিকে পিউয়ের ঘর আটকানো দেখেই ফিচেল হাসল। আজ যদি পিউ আলিয়াকে কিছু না বলতো তাহলে নিশ্চয় সে আজ আলিয়ার জন্য কবর রাত্রি যাপন করত। কিন্তু না, পিউকে এভাবে বলতে দেখে রুদ্র ক্রুদ্ধ হেসে, शाबाश मेरी शेरनी, ऐसे ही तुझे देखा अच्छा लगाता हाय मेरी কিউট সি শেরনি। রুদ্র নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বিছানা থেকে ফোনটা হাতে তুলতেই দেখতে পেল একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। রুদ্র ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকায়। ফোনে স্ক্রিনে মেসেজটি দেখা মাত্রই কপালে রাগ গুজে ফুলে ওঠে। তাড়াতাড়ি করে ড্রেস পরে বসার ঘরে আসে। সে আসতেই মোস্তফা চৌধুরী তাকে ডেকে বলে, রুদ্র কোথায় যাচ্ছ? খাবার খেয়ে যাও। রুদ্র এক পলক তাকালো তার দিকে, অতি ব্যস্ত কণ্ঠে বলল, এখন সময় নেই মামা, এসে খাবো। আর মা বোধহয় বিকেলে আসবে। চাঁদনি বেগম রুদ্রকে আটকে বলল, রুদ্র বাবা, এই ভোর দুপুরে না খেয়ে যাস না, কিছু অন্তত মুখে দিয়ে যা। রুদ্র বেরিয়ে যেতে যেতে বলল, এখন সময় নেই মামি, বাইরে খেয়ে নিব। এই বলে আর এক মুহূর্তেও দাঁড়ালো না সে। গট গট পায়ে বের হয়ে গেল। পিউ সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
কি এমন কাজ এই মহারাজার যে খাবার খাওয়ার সময়টুকুও নেই তার। নীল একবার পিউয়ের দিকে তো একবার বাইরের দিকে তাকিয়ে দেখলো। এরপর পিউয়ের উদ্দেশ্যে বলল, কি রে পিউনি, বাইরে কি দেখছিস? খাবার খাওয়ার মনোযোগ দে, দিন দিনই তো পাট পাটখড়ি হয়ে যাচ্ছিস। পিউ ভ্রু কুঁচকে বলল, আপনি একটু বেশি ভাবছেন ছাপ্পান ভাই, আমি ৪৫ কেজি। নীল সব সহ উপস্থিত বাইরে সবাই হেসে উঠল। শুধু হাসি নেই আলিয়ার মুখে। তার গাল ব্যথা টক টক করছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। নীল আলিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই খাচ্ছিস না কেন? আলিয়া হকচকিয়ে উঠল, আমতা আমতা করে বলল, কই খাচ্ছি তো, তুমি বোধহয় চোখে বেশি দেখছো আজকে। নীল কিছু বলতে যাবে, তার আগেই আলো বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমি ছোট আপুকে পিউনি বলে কেন ডাকো? আপুর নাম তো পিউ। নীল মাথা নিচু করে একটু হাসলো। সবাই তার দিকে উম, উৎসুক চোখে চেয়ে আছে। তখন মালিনী বেগম বললেন, তোদের এই রহস্যের কথা আমি বলছি। সবাই এবার মালিনী বেগমের দিকে তাকালো। মালিনী বেগম মুচকি হেসে বলল, যখন পিউয়ের জন্ম তখন ওকে সর্বপ্রথম কোলে তুলে নেয় রুদ্র। কিন্তু ১১ বছরের রুদ্রর কোলে গিয়ে পিউ খুব কান্না করছিল। তখন রুদ্র রেগে গিয়ে বলেছিল, তুই এমন তোতা পাখির মতো চেঁচাচ্ছিস কেন? আর একবার চেঁচামেচি করলে তোকে ফেলে দিব আমার কোল থেকে। এইমাত্র শোনা মাত্রই রুদ্রের কোল থেকে ছো মেরে নিয়ে কোলে নিয়েছিল নীল। পিউয়ের দিকে তাকিয়ে থেকে বলে উঠছিল, আম্মু, ওকে একদম হাজার গোলাপ ফুলের মতো দেখতে, দেখো কি সফট। আর ওর চোখ দুটো ভীষণ সুন্দর। আর ঠোঁট দুটো এত লাল কেন আম্মু? ওর কি কেটে গেছে? ওর কথা শুনে সেই দিন সবাই হেসেছিল। চাঁদনি ওর মাথায় হাত বুলিয়ে বলেছিল, ওর ঠোঁট এইরকমই বাবা। সেদিন সেই মুহূর্ত রুদ্র ওর নাম রেখেছিল পিউ। হাজার গোলাপের সুগন্ধিত পিউ। আর ছোট নীল জেদ ধরেছিল আজ থেকে ও পিউকে পিউনি বলে ডাকবে। কিন্তু এটা আবার রুদ্রের পছন্দ হয়নি। নাক মুখ খিসকে বলেছিল, আমার দেওয়া নাম শুধু আমিই ডাকবো, এর উপরে শুধু আমার অধিকার থাকবে। কিন্তু নীল তো এই কথা শুনতেই নারাজ। শুরু হলো দুজনের মধ্যে নাম দেওয়া নিয়ে তুমুল ঝগড়া। এ পর্যায়ে ওদের দুজনকে কোনো মতেই থামিয়ে বলা হয়েছিল নতুন করে নাম রাখতে। তখন রুদ্র বলছিল, আজ থেকে ওর নাম মেহবুবা চৌধুরী পিউ। মেহবুবা শুধু রুদ্রের মেহবুবা। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল। পিউ মনে মনে ভেংচি কেটে বলল, নাম তো নয় যে পচা কথা। গোডাউন। আলেয়া আর পরশ হা হয়ে শুনছে মালিনী বেগমের কথা। আলো ঢোক গিলে বলল, সামান্য নাম রাখতেই এত কাহিনী? আমি মনে করেছি ভাইয়ারা নতুন করে ৭১-এর যুদ্ধ শুরু করবে। উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল। সবাই সবার খাওয়া মনোযোগ দিল। হাসি মজার মধ্যেই সবার খাওয়া শেষ করলো। বিকেলের সময়টুকু সবাই বসে থাকে সাধারণত আড্ডা দেওয়ার জন্য। হাজার ব্যস্ততার মাঝেও পরিবারকে এইটুকু সময় দেওয়ার যেন তাদের জন্য বাধ্যতামূলক। আজ বসার ঘরে বিশাল সাগমন বসেছে। মোস্তফা চৌধুরীর দুই বোন এসেছে। তিন ভাইয়ের ছোট এই দুই বোন। বড় জনের নাম সুফিয়া খান আর তার স্বামীর নাম তাজউদ্দিন খান, যে একজন বিজনেসম্যান। তাদের দুই ছেলে মেয়ে। বড় ছেলে আব্রাহাম কাম রুদ্র, যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আর মেয়ে নাবিয়া খান নুহা, এখন ঢাকা মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী। ছোট বোনের নাম শেফালি খান, স্বামী নাম নেহাল খান, সে একজন বড় পুলিশ কর্মকর্তা। তার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে নাহিদ খান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার স্ত্রী মায়া খান পেশায় একজন স্কুল শিক্ষক। তাদের একটা
ছোট 1 বছরের মেয়ে আছে। ছোট ছেলে নাহি নাহিয়া খান অনার্স ৩য় বর্ষের ছাত্র, আর মেয়ে নাদিয়া খান ক্লাস 10-এ পড়ে এইবার। এই হলো তাদের ফুল পরিবার। তাজউদ্দিন খান আর নেহাল খান আপন ভাই। শেফালি খান আর নেহাল খানের প্রেমের বিয়ে ছিল। সবাই বসার ঘরে নীল আলিয়ার এঙ্গেজমেন্ট এর বিয়ে আলাপ করছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালে তারা সবাই মিলে শপিং করতে যাবে। আজ সব কাজিনরা মিলে রাতে আড্ডা দেবার প্ল্যান করেছে। সবাই এক কথায় রাজি। কাজিনরা সবাই এক জায়গায় হলে হই হুল্লোড় লাগেই। তাদের মধ্যে পিউ একটুও আনইজি ফিল করছে না। সবাই তাকে যথেষ্ট স্পেস দিচ্ছে। রাতে সবাই কি কি করবে এই নিয়ে পরিকল্পনা করছে, আর বড়রা মিলে বিয়ের আলোচনা করছে। রাতের অন্ধকারে গল্প করা মজায় আলাদা। আর যদি হয় সব বিচ্ছু বিচ্ছু কাজিন সবাই একসাথে গোল করে বসেছে। তাদের ছেলেদের কি দিক আলাদা আর মেয়েদের দিক আলাদা। আলেয়া এক কোণে চুপচাপ বসে আছে। তার দুপুর থেকে মন ভালো নেই, কিন্তু এই মন খারাপের কথা বলতেও পারবে না। তার মনে যে ভয় ঢুকেছে। আলেয়াকে চুপ থাকতে দেখে নুরা ওকে ধাক্কা দিয়ে বলে উঠল, কিরে তোর মন কোথায়? আসার পর থেকে দেখছি তুই চুপচাপ। বিয়েটা করতে চাস তো? বিয়ে করতে না চাইলে বলে দে, বড় মামাকে বলে বিয়ে ভেঙে দেই। আলেয়া নুহার কথায় আটকে উঠল। তড়িৎ গতিতে নুহার দিকে ভয়ার্থক চোখে তাকিয়ে থেকে বলল, একদম না, তোমরা কেউ এমন কিছু করবে না, নয়তো খুব খারাপ হবে। আলেয়া ভয় দেখে সবাই উচ্চস্বরে হেসে উঠল। মায়া একটু মজা করে বলল, ননদিনী দেখছিস ভয় পেয়েছে। ভালোবাসা হারানোর এত ভয়? আলেয়া কিছু না বলে চুপ থাকলো। ভয় তো পাবেই, সে যে কখনো পিয়ের এমন রূপ দেখেনি। যদি সব বলে দেয় পিউ? আলেয়া একটা শুকনো ঢোক গিলল। পিউ আলেয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়েছিল। সে ঠিকই বুঝেছে আলেয়া ভয় পাচ্ছে। পিউ বোধহয় একটু খুশি হলো। এরপর তো আর ওকে জ্বালাতে আসবে না। তাদের কথার মধ্যে নাহিয়ান সবার জন্য পরকট, পিৎজা, বার্গার নিয়ে আসলো। আজ এগুলো দিয়েই সবাই মজা করবে। ছাদের এক কর্নারে প্রজেক্টর সেট করা হয়েছে। সবাই মিলে মুভি দেখবে। পিউ যেখানে বসেছে ঠিক তার পরেই বসেছে রুদ্র। পিউ রুদ্রের দিকে আর চোখে তাকিয়ে দেখলো কার সাথে যেন মেসেজে কথা বলছে। পিউ মনে মনে ভেংচি কাটলো। রুদ্র তারাক চোখে পিউয়ের দিকে তাকিয়ে থেকে বলল, তুই আমার থেকে 10 হাত দূরে বসলেও আমি বুঝতে পারি তুই আমাকে দেখছিস। এভাবে লুকিয়ে দেখার কোনো দরকার নেই। তুই বললে আমি সারাদিন তোর সামনে বসে থাকতে পারি। রুদ্রের এনেহেল কথায় পিউ চোখ ছোট ছোট করে বলে উঠল, আপনার কি ওয়াশরুমেও যেতে হবে না রুদ্র ভাই? রুদ্র পিউর কথা শুনে দাঁতে দাঁত চাপলো। রাগে পিউকে ধাক্কা দিয়ে হালকা সরিয়ে দিল। মনে মনে বলল, গাধি কোথাকার, আমার রোম্যান্টিক মুডের 12টা বাজিয়ে দিল। রুদ্রকে হঠাৎ রাগ করতে দেখে পিউ ভড়কে গেল। তবুও দমে না গিয়ে বলল, রুদ্র ভাই, আপনি বললেন না আপনার বাথরুমে বাথরুমেও যাওয়া লাগবে না। রুদ্রের ইচ্ছে করলো পিউকে তুলে একটা আছাড় মারতে। কটমট চোখে চেয়ে থেকে বলল, মাথা মোটা, একটা কথা বলবি তো ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব তোকে। পিউ এমন কথা শুনে একটু সরে গেল। নুহার কাছ ঘেঁষে বসলো। ওদিকে ওরা মুভি দেখা ব্যস্ত। প্রজেক্টর স্ক্রিনে এখন চলছে শাহরুখ খানের মুভি কুছ কুছ হোতা হ্যায়। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছিল। দেখার এক পর্যায়ে নাহিয়ান নাক মুখে কুঁচকে বলল, ধুর, এসব মুভি দেখে কোনো ফিল পাচ্ছি না, কি বোরিং। সবাই দেখায় বিঘ্ন ঘটে। নীল বিরক্ত নিয়ে নাহিয়ালের দিকে তাকায়। সবার এমন চাহনি দেখে নাহিয়াল দাঁত বের করে হাসে, যার অর্থ তার ভুল হয়েছে।
নুহার আগে বসে নাহিয়ান এর পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। ব্যাস শুরু হয়ে যায় দুজনের মধ্যে ঝগড়া। এদিকে রুদ্র আর পিউ তো একে অপরের দিকে বরাবর আর চোখে তাকাচ্ছে। নাহিদ ওকে দুজনকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা চল মুভি না দেখে গানের কলি খেলি। সবাই এক কথায় রাজি, শুধু রুদ্র রাজি নন। তার এসব গান ভালো লাগে না, সে গাইতেও পারে না। সে তো ভালো ছবি আঁকতে পারে, তার যে আর কি কি গুণ আছে তা কেউ জানে না। তবে তার ছবি আঁকার হাত এত দারুণ যে দেখবে তার প্রশংসা করতে বাধ্য। এখানে গানের গলা সবচেয়ে বেশি সুন্দর পিউ, এরপর নাহিয়ানের, আর বাকি সবার মোটামুটি ভালোই। নাহিয়ান দৌড়ে গিয়ে একটা গিটার নিয়ে এলো, গিটারটা রুদ্রের হাতে ধরিয়ে দিয়ে বলল, যেহেতু তুমি গান গাইবে না তোমার ওই রেশুনো গলায়, তাই গিটার বাজাও। বলেই 22-32 দার বের বোকা হাসি দিল। রুদ্র রেগে তাকাতেই নাহিদ তাকে থামিয়ে দিয়ে বলল, যে কোনো একটা কাজ তো করবি। রুদ্র আর কিছু বলল না, গিটারের সুর তুলতে তুলতে করল। রুদ্র সুর তুলতেই নীল বলে উঠল, পিউনি প্রথম গান শুরু, তুই শুরু কর। পিউ মাথা নাড়িয়ে না বোঝায়। নাহিয়ান বলল, ডুয়েট গান হবে, তাই প্রথম গান আমি আর আলোয় গাইবো। আলো নাহিয়ানের কথা বলল, আমি তোমার সাথে গাইবো না, তোমার গানের গলা ভালো, আমার এত ভালো না, পরে তুমি আমাকে বকবে। নাহিয়ান আলোর মাথা টোকা দিয়ে বলল, গাধি, সবাই ডুয়েট, নীল ভাই আর আলেয়া, নাহিদ ভাই আর মায়া ভাবি, নুহা আর পরশ, আমি আর তুই, তাহলে রুদ্র ভাই আর ছোট আপু ডুয়েট। নাহিয়ান মাথা নাড়িয়ে যে বোঝায়, পিউ একাই, কারণ রুদ্র ভাই গান গাইবে না, তাহলে প্রথম গান পরশ আর নুহা গাইবে। সব কিছুর পরে একটা ঠিক হলো। সবাই সায় জানালো। পরশ এক পলক দেখলো নুহাকে। আসার পর থেকে একটা বাক্য বিনিময় করেনি তারা। দুজন দুজনের থেকে অনেকটাই দূরে থাকছে। কারণ এর কারণ কি তা অজানা। নুহা না বলতে যাবে তার আগেই পরশ হা বলে দেয়। নুহা আর কিছুই বলে না। তাহলে রুদ্র ভাই গিটারের সুর তোল। রুদ্র গিটারের সুর তুলতেই নুহা গেয়ে ওঠে, যখনই পড়েছে নজর, আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছি রাত ভোর, আমি তো হয়ে গেছি তোর, খোদা জানে, খোদা জানে, খোদা জানে, খোদা জানে, যখনই পড়েছে নজর, আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছি রাত ভোর, আমি তো হয়ে গেছি তোর। গান শেষ হতেই সবাই ইস রূপ সুর তুলতে দেয়। নুহা মাথা নিচু করে নেয়। পরশ আর এক পলক দেখে নুহাকে। এদিকে রুদ্র গানের শুরু থেকেই পিউকে দেখে যাচ্ছে। ওদের দুজনের গান শেষ হতেই নীল আবার আলো গানে ওঠে। মন আকাশের বৃষ্টি আসে, রুদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার, কালো খুনসুটি, ঝড়ের বেশে এক কেশে কাজল সে চোখ, দুদিনের কঠিন কথায় বিচ্ছিন্নতা ছুটি, তারাই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বরণ আর অকারণ তবুও সে দয়ে আসি, চলো না সুজন মিলে দুজন নীল আকাশ, আকাশে ভারী দেখি লোকে দু চোখে, তোর ওই দু চোখের হাসি চোরাবালি পিছু টানে, বুঝি না এই ভাষা মন অশান্ত, মন কি চাও টান, খোদা জানে, ঘরের কাজে সকল সাজে মিয়মিতি ভাজে ভাজে, কিসের ছায়া এ কোন মায়া, বুঝি না যে। তাদের গান শেষ হতে সবাই হাততালি দেয়। এরপর মায়া আর নাহিদের পালা এলে মায়া উঠে নিচে চলে যায়। তার মেয়ে মেয়ে মাইয়ারা কান্না করছে বলে। তাই নাহিদের আর আলোর গান শুরু করে, সংসার সুখী হয় রমণীর গুলে, আজকের মেয়েরা কি সেই কথা মানে, কাটুটা নড়ে নড়ে না যে, শরীরে মেদ বাড়ে, সকালে যায় জিমে, দুপুরে পার্লারে, রাতে সিরিয়াল ডুব দিতে জানে, পাগলি রে, ছেলেরা নয় বিয়ে পাগলা রে। নাহিয়া এ গান শুনে মেয়েরা সব ফুঁসে ওঠে। নাহিয়ান যে তাদের
খোঁটা দিতে এই গান গাইলো তা তারা বেশ বুঝতে পারে। নুহা কটমট করে নাহিদের দিকে তাকাতেই পরশের হাস্যজ্বর মুখটা দেখে থমকে যায়। সে আর কিছু বলতে পারে না। এদিকে নাহিয়ান ঠিকই ফুঁসছে। তাই সে আলোকে ধাক্কা মেরে বললে, আরো মুটকি, এবার তুই গা। এমন ভাব ভাবে গাইবি যে ওদের মুখে ঝামা ঘষে দিতে পারবি। পিউ নিজেকেও আলো ধাক্কা দিয়ে পরে লাইন গাওয়া শুরু করলো। তা তাই আলো নিজেও গাইতে শুরু করলো। সংসার সুখ আসে মোটা ইনকামে, মেয়েরা তাই যে ছোট অফিসের কামে বড় করে মুক্তে, পাতলা ঝড়ে জমিয়ে খোলা দেখে, অকালে ভুঁড়ি ভাজে, মিছে দোষ দেয় শুধু মেয়েদের নামে পাগলি রে, মেয়েরা নয় বিয়ে পাগলি রে। আলোর গান শুনে নাহিয়া সহ সবাই ফুঁসে ওঠে। নাহিদ আলোর দিকে তাকিয়ে বলে, দেখ তো কার ওজন বাড়ছে। আর এমনিতেই বউ আহামরি কিছু না, শুধু দুলাভাইকে ডাক শোনার জন্য বিয়ে করার। নাহিদ এর কথা শুনে মায়া তার কান টেনে ধরে, মুখে মৃদু হাসি টেনে বলে, তাই নাকি? সত্যি কি শুধু দুলাভাই ডাকে শুনতে বিয়ে করে? তাই ভাইকে একটু বলো তো। নাহিদ এই কথা শুনে মায়ার থেকে নিজের কাজ সারিয়ে বলে উঠল, পরে তুমি আবার লজ্জা পাইবে ভাবি, আমি আবার ভালো মানুষ কিনা। এই কথা শুনে নুহা বলে ওঠে, হ্যাঁ, এই জন্যই তোকে তেলাপোকা পুরস্কৃত করা উচিত। এই বলে সবাই হো হো করে হেসে ওঠে। এর মধ্যে নিচ থেকে ডাক আসার সবাই নিচে চলে যায়। শুধু ছাদে থেকে যায় পিউ আর রুদ্র। রুদ্র সবাইকে যেতে বলে পিউকে থেকে যেতে বলে। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাই। এখন ছাদে কেউ নেই, শুধু রুদ্র পিউ ছাড়া। আকাশে জ্যোৎস্না ছাড়াচ্ছে। পিউ আর রুদ্র ছাদের ঠিক দক্ষিণ দিকে কর্নারের দিকে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় সোজা তাদের উপরে এসে পড়ছে। পিউ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রুদ্রের পানে, যে এই মুহূর্ত তার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। পিউ সিগারেটের ধোঁয়া একদম সহ্য করতে পারে না, তাই কাশতে শুরু করে। শুধু এদিকে রুদ্র কোনো খেয়ালই নেই। পিউ রুদ্রের ঠোঁটের মাঝখান থেকে সিগারেট বের করে ফেলে দেয়। রুদ্র ভ্রু কুঁচকে তাকায়। পিউ বলে, একটা মানুষ আপনার সামনে সিগারেটের ধোঁয়া কাশছে আর আপনি খেয়ে যাচ্ছেন কেন? কোনো কমন সেন্স নেই আপনার? রুদ্র এ পর্যায়ে রেগে গিয়ে পিউকে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। পিউ হঠাৎ আক্রমণের কারণ বুঝতে পারে না, তাই ভীতু চোখে রুদ্রকে রক্তলাল চোখের দিকে তাকায়। রুদ্র কিছু বলে ওঠার আগে পিউয়ের টলমল আখিডয় দেখে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হয়। তাই পিউকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ায়। পিউ পিঠের মাঝে বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু সেটা আমেল আমেল না নিয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র পিউয়ের দিকে আর না তাকিয়ে সামনে তাকায়। দূর দূরান্তে অনেক অনেক বিল্ডিং আছে। রুদ্র সেসব থেকে মুখ ফিরিয়ে এনে আকাশের প্রাণে তাকায়। ঠোঁট ফুলে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। পিউ আকাশ প্রাণে চেয়ে থেকে পিউকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি এখন যা যা বলবো তার সঠিক উত্তর দিবি, একটা কথাও মিথ্যে বলবি না। পিউ বুঝতে পারে না রুদ্র কিসের কথা বলছে, তাই কিছু বলতে না পেরে তাকিয়ে রয়। রুদ্র ওইভাবে থেকেই বলে ওঠে, তোর আর আবিরের বিয়ের আগ মুহূর্ত থেকে ডিভোর্স হওয়া পর্যন্ত সব কিছুই আমাকে খুলে বলবি। হঠাৎ এতগুলো মাস পরে আবির আবিরের নাম শুনে পিউয়ের বাক্যস্থল কেঁপে ওঠে, বুকে ব্যথা অনুভব হয়, চোখ দুটো ছলছল করে ওঠে। রুদ্র পিউয়ের দিকে না তাকিয়ে বলে ওঠে, ওই বডি বিল্ডার এর জন্য তোর চোখের পানি যে না পড়ে, তোর ফোনে ওয়ালপেপারে আজ ওর ছবি কেন থাকবে? শেষে কথাটুকু একটু জোরেই বলে রুদ্র। পিউ ভয় পায়, তবুও নিজেকে স্বাভাবিক রাখে। রুদ্রকে গম্ভীর কণ্ঠস্বর, অথচ কি শান্ত শোনা যাচ্ছে তা। এটাই পিউয়ের ভয়ের কারণ। তবে ভাব ভাবনাতে একটাও আছে, রুদ্র কি করে জানলে তার ফোনের লক? পিউকে চুপ থাকতে দেখে রুদ্র বিরক্তিতে কপাল কুঁচকে তাকায়। পিউ নিচে দিকে
তাকিয়ে রয়েছে। রুদ্র একটু গিয়ে এসে পিউয়ের সামনে দাঁড়ালো। পিউ একটুও সরল না। রুদ্র পিউয়ের মাথায় হাত বুলিয়ে বলল, বলবো না? বলো না তোতা পাখি, কেন এত কষ্ট নিজের মাঝে চেপে রেখেছিস? আমাকে বল, তোর কষ্টর ভাগগুলো আমাকে দে। সুখ নাই দিলি, তবু তোর কষ্টগুলো আমার হোক। পিউ রুদ্রর কথা মানে বুঝতে পারল না, কিন্তু সে ফুঁপিয়ে কেঁদে উঠল। রুদ্রর দিকে তাকিয়ে থেকে বলল, আমার সব সময় তাকেই চাই, যাকে আমরা কখনো পাবো না। তার জন্য বলি ভালোবাসি, যাকে আমরা অনুভব করতে পারি না। রুদ্র ভাই, এমনটা কেন হয়? আমার খুব কষ্ট হয় রুদ্র ভাই। উপরে ভালো থাকাটা সবাই দেখে, কিন্তু ভিতরে ক্ষত কেউ দেখে না। রুদ্র মনে হলো কেউ তার হৃৎপিণ্ড খোঁচে ধরেছে। পিউ কেন কাঁদবে? পিউয়ের চোখে পানি তার যে সহ্য হয় না। পিউ চোখের পানি মুছে রুদ্রের চোখ তাকিয়ে দিকে তাকায়। চোখে চোখ রেখেই বলতে শুরু করলো নিজের বিবাহিত জীবনের অতীত। এক বিষাক্ত ভয় অতীত তার। পিউ নবম শ্রেণীর ছাত্র। একসময় সবার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। পিউ তার ব্যতিক্রম নয়। যখন বাবা অবহেলা আর ঘৃণা পিউয়ের মন বিষাক্ত হয়ে উঠেছিল, ঠিক তখনই পিউয়ের মনে নীলের জন্য এক ভালো লাগার স্থান তৈরি হয়। নীলকে নিয়ে ভাবতে ভালো লাগে তার। এটা যে কিশোরী বয়সের প্রেম তা পিউয়ের মনে হয়নি, বরং এই ভালো লাগাটুকু ভালোবাসায় রূপান্তরিত করতে শুরু করতে চায় সে। রোজ স্কুল থেকে ফিরে এসে নীলের ঘরে গিয়ে তার যাবতীয় সব জিনিস গুছিয়ে দেওয়া। নীল কি খেতে পছন্দ করে তা রান্নায় পটু হওয়া, যে পিউয়ের এক ধরনের নেশা তৈরি হয়। পিউয়ের এমন লক্ষ্য দেখে মালিনী বেগম হেসে কুটি কুটি হতেন। তিনিও জানতেন পিউ নীলকে পছন্দ করেন, কিন্তু এটা যে পছন্দই সীমাবদ্ধ সেটাও তিনি জানতেন। তবুও পিউকে বাধা দিতেন না। কিন্তু এসব সহ্য হতো না আলেয়ার। সে ছোট থেকেই পিউকে সহ্য করতে পারে না। কে কেন সবাই তাকে বেশি ভালোবাসে, এটা মোটেও আলেয়া সহ্য হয়নি। তার তো পিউ যা করত সেটাতে সে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগতো। তার সর্বোত্তমী কাজকর্ম দেখে সবাই খুব বকতো। এদিকে আলিয়া জানতে পারে পিউ নীলকে পছন্দ করে। সে থেকে আলিয়া নিজেও নীলকে নিয়ে ভাবতে শুরু করে। একসময় সে নিজেও নীলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তবে জেদ থেকে যে কারো ক্ষতির কারণ হবে আলেয়া, সেটা সে নিজেও ভাবতে পারেনি। পিউ কেন সে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু ক্ষতি করার মতো কোনো মানসিকতা আলেয়ার ছিল না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প শুধু তোমারই জন্য চলবে।